আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ক্লাস 9, 10 এসএসসি জেনারেল অথবা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা সবার উদ্দেশ্যে আমি এসএসসি 2026 সালে পদার্থবিজ্ঞানে রাজশাহী বোর্ডে যে এমসিকিউগুলো আসছে সেগুলোকে সমাধান করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো আমি তোমাদের বলবো একটু মনোযোগ দিয়ে দেখতে, কারণ এখানে আমি শুধুমাত্র এই 25টা প্রশ্ন সলভ করে দিচ্ছি না, বড় এই 25টা প্রশ্ন এমনভাবে তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছে যাতে এরকম প্রশ্ন যদি আসে তাহলে যাতে তোমরা পারো। এক্সট্রা ইনফরমেশন দরকার হলে সেগুলোও দিয়ে দিচ্ছি। তো তোমরা ক্লাসটা করো, আশা করি যে রিপিটেশন এমসিকিউ হলে এই ক্লাসটা থেকে তোমার কোনো কিছুই মিস হবে না। আর যারা বড়রা আছেন আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করবো, আপনাদের পরিচিত 9, 10 অথবা এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের আমার যে এই প্রচেষ্টা, যেটার মাধ্যমে আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি যাতে আমার স্টুডেন্টদের আমি কিছু জিনিসপাতি, কিছু নলেজ সাবজেক্ট বেস ওদের ব্রেইনে আমি দিতে পারি এবং ওদের পড়াশোনাটা একটুখানি হলেও সহায়ক ভূমিকা পালন করতে পারি। তো আপনারা একটুখানি আমার এই প্রচেষ্টাটা ওদের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবেন। তো সবাইকে নিয়ে আজকে আমি ক্লাসটা শুরু করতেছি। যে দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি। প্রথমে আমি বলি এটা হচ্ছে অধ্যায় 4 থেকে আসছে। তো নবায়নযোগ্য শক্তি হচ্ছে সেই সকল শক্তি যেগুলো পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যায় না, মানে বারবার পাওয়া যায়, সেগুলোই হচ্ছে নবায়নযোগ্য শক্তি। যেমন নিউক্লিয়ার শক্তি একসময় শেষ হয়ে যাবে। বায়োমাস, এই বায়োমাসকেই দেখো আমাদের যে গাছপালা, শাক সবজি এগুলোকে পচিয়ে অথবা প্রাণীর মরদেহ এগুলোকে পচিয়ে যেই রাসায়নিক শক্তিটা তৈরি করা হয় সেটাই হচ্ছে কি আমাদের কি বায়োমাস। সো বায়োমাস আমাদের পৃথিবী থেকে কখনোই নিঃশেষ হয়ে যাবে না, এই জন্য একটা নবায়নযোগ্য শক্তি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখানে সবগুলো যে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি আছে সুন্দর করে একটা চার্ট দিয়ে দিচ্ছে। এটা অনেকগুলো বোর্ডে আসছে, তুমি যদি একটু মনোযোগ দিয়ে এই স্লাইডটা এখনই পড়ে ফেলো বা লিখে ফেলো, এখান থেকে যে কোনো পরীক্ষায় তুমি একটা এমসিকিউ 100% কমন পাবা, বুঝছো? খুবই ইম্পর্টেন্ট আর কি এই স্লাইডটা। এখান থেকে আমি দেখলাম অনেকগুলো বোর্ডে এখান থেকে প্রশ্ন আসছে। আচ্ছা এবার দেখো 2 নম্বর চিত্রে, 2 নম্বরে তোমার যে চিত্রটা দেওয়া আছে এখানে একটা 4 কুলম এবং 10 কুলম দুইটা আধান দেওয়া আছে দুইটা গোলকে, এবং গোলকের যে বিভব 5 ভোল্ট এবং 2 ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই গোলক দুইটা, এইটা দেখতে পাচ্ছ যে এটা 5 ভোল্ট মানে উচ্চ বিভব, এইটা 2 ভোল্ট, এটা নিম্ন বিভব। তো এদেরকে যদি সংযোগ করো তাহলে কি হবে দেখো, এই যে এদিক থেকে এদিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। আমি এটা একটু লাল কালি দিয়ে লিখি তাহলে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো যখন এদেরকে সংযোগ করবা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হয়, এবং উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হচ্ছে গিয়ে তোমার ধনাত্মক আধান যায়, ঠিক আছে? প্লাস চার্জটা ধরে নেওয়া হয়, এটা আসলে যায় না, এটা ধরে নেওয়া হয়। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ধনাত্মক আধান যায় এবং নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে আসে হচ্ছে ইলেকট্রন ই মাইনাস, ঠিক আছে? এবং যখন এদেরকে আমরা সংযুক্ত করব বা করব না, এখানে 4 কুলম আর এখানে 10 কুলম, নেট চার্জের পরিমাণ হচ্ছে কত কুলম বলো তো? 14 কুলম। নেট চার্জের পরিমাণ হচ্ছে গিয়ে কি 14 কুলম। আর এদেরকে কানেকশন করে দিলে এই যে আমাদের চার্জের প্রবাহ সেটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত উভয়ের বিভবের পরিমাণ সমান হয়। আর বিভবের পরিমাণ সমান হয়ে গেলে প্রত্যেকটা গোলকে চার্জের যে পরিমাণ আসবে সেটা সমান হবে। ধরো এটার চার্জের পরিমাণ Q1, তো পরিবর্তিত চার্জের পরিমাণ Q1 প্রাইম, এবং এটা যদি Q2 হয় তাহলে Q2 প্রাইম, এটা হবে গিয়ে Q1 প্লাস Q2। তার মানে আমাদের এখানে কত? 4 প্লাস 10 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে কত হয়ে যাবে? 7 কুলম। তার মানে এটাতেও চার্জের পরিমাণ 7 কুলম হয়ে যাবে এবং এটাতেও চার্জের পরিমাণ কি হয়ে যাবে বলো তো? 7 কুলম। আর নেট চার্জ কত? 7 আর 7 14 কুলম, বুঝতে পারছো? অথবা তুমি 4 আর 10 14 কুলম, এটাও বলতে পারো সংযোগ করার পর। এখানে আমাদের প্রথমে আমরা অপশনগুলো দেখো, কিউ থেকে পি এর দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। আচ্ছা আমাদের এখানে দেখতেছি যে আমরা পি থেকে কিউ এর দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে, কিন্তু এখানে বলতেছে কিউ থেকে পি এর দিকে। তার মানে অবশ্যই এই অপশনটা ভুল, বিদ্যুৎ প্রবাহিত হবে পি থেকে কিউ এর দিকে, বাট এটা বলছে কিউ থেকে পি এর দিকে, এটা ভুল। কিউ থেকে কিছু পরিমাণ আধান পিতে যাবে, হ্যাঁ কিউ থেকে কিছু পরিমাণ আধান পিতে যাবে, কিন্তু সেই আধানটা হবে ঋণাত্মক আধান। সেটা যেহেতু বলে নাই, তা আমরা দেখবো এর চেয়ে বেটার কোনো অপশন পাই কিনা, পাইলে দিব, নাহলে এটাকে আমরা কারেক্ট অ্যান্সার দিব। এবার গ নম্বর বলছে নিট আধানের পরিমাণ 14 কুলম হবে, এটা বেশি কারেক্ট না? দেখো তো, নিট আদানের পরিমাণ 14 কুলম হবে, এটা বেশি কারেক্ট। এবার দেখো আদানের পার্থক্য সর্বদা সমান থাকবে, তো আদানের পার্থক্য তো সর্বদা সমান থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে খটাও কারেক্ট অ্যান্সার হইতো, বাট খয়ের চেয়ে বেশি কারেক্ট অ্যান্সার হচ্ছে গ, তাহলে এই জন্য আমরা এখানে গ দিব। এবার দেখো নিচের কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
সো এটার অ্যান্সার হবে হচ্ছে বেগুনি, এটার অ্যান্সার হবে বেগুনি। এটা কিভাবে মনে রাখবা আর কিভাবে মনে রাখবা সেটার জন্য তোমাকে একটা সংজ্ঞা শিখিয়ে দিই, ঠিক আছে? সংজ্ঞাটা শুরু করবো হচ্ছে এইভাবে, বে নি আ স হ ক লা। বে ফর বেগুনি, বে ফর বেগুনি, ঠিক আছে? নি ফর নীল, নি ফর নীল। আ ফর আসমানি, আ ফর আসমানি। স ফর সবুজ, স ফর সবুজ। হ ফর হলুদ, হ ফর হলুদ। ক ফর কমলা, ক ফর কমলা। আর ল ফর লাল। সো দেখো এদিক থেকে যখন এদিকে যাবা তো এদিকের তরঙ্গ দৈর্ঘ্য কম, তরঙ্গ দৈর্ঘ্য এটাকে প্রকাশ করি আমরা কি দিয়ে, ল্যামডা দিয়ে। তো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এদিকে হচ্ছে গিয়ে কি বলতো কম, আর এদিকে হবে হচ্ছে বেশি। তাহলে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, লাল আলোর। সবচেয়ে কম দৈর্ঘ্য কার, বেগুনি আলোর। ঠিক আছে, ওকে। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখো, দাঁতের চিকিৎসায় আয়নার কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? মনে রাখবা দাঁতের চিকিৎসায় আমরা ডাক্তাররা অবতল আয়না ব্যবহার করে এবং ওই অবতল আয়নার মেরু এবং ফোকাসের মাঝখানে দাঁতকে রাখা হয়, ঠিক আছে? মেরু এবং ফোকাসের মাঝখানে দাঁতকে রাখলে একটা অবাস্তব এবং বিবর্ধিত বিম্ব গঠিত হয়। তাহলে এই যে কথাগুলো বললাম সব মুখস্থ করে ফেলবা। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে অবাস্তব ও বিবর্ধিত বিম্ব। এটা বুঝতে পারছো আশা করি। পরবর্তীতে এটা তো তোমাদের বললাম এই ছকটা মুখস্থ করতে হবে। এবার দেখো মহাকর্ষ বলের কারণে, মহাকর্ষ বল কি, এই যে ধরো এই মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ বল নিউটন মহাকর্ষ সূত্রটা দিয়েছিল। এখানে মহাকর্ষ বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বের হয় না, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মির সাথে মহাকর্ষ বলের কোনো সম্পর্ক নাই। তাহলে অবশ্যই বাকি দুইটাই অ্যান্সার হবে। তাহলে সকল প্রাণী ও বস্তু ভূপৃষ্ঠে সংলগ্ন থাকে, ঠিক আছে? মহাকর্ষ বলের কারণে সবকিছু, এই যে আমরা সহ পৃথিবীর সবকিছু পৃথিবীর সাথে সংলগ্ন থাকে বা লেগে থাকে। এটা কারেক্ট। বস্তুর ওজন অনুভূত হয়, এটাও কারেক্ট, ঠিক আছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 2-3। আমরা ওজন অনুভব করি হচ্ছে মহাকর্ষ বলের কারণেই। এবার দেখো নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি? তাহলে মাধ্যম যত কঠিন শব্দের বেগ সবচেয়ে বেশি। দেখো এখানে লোহা, হীরা, পারদ, পানির মধ্যে সবচেয়ে কঠিন মাধ্যম হচ্ছে হীরা। আর হীরার ভিতরে এই যে তোমার শব্দের বেগ এই যে দেখো 12,000 মিটার পার সেকেন্ড। এবং কোন মাধ্যমে শব্দের বেগ কত সেটা কিন্তু এই টেবিলে দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নাও, কারণ এটাও অনেকগুলা বোর্ডে আসছে, ঠিক আছে? এবার দেখো নিচের কোনটি লব্ধ একক? সো দেখো আমাদের রাশিকে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। এখন মৌলিক রাশির একক হচ্ছে মৌলিক একক, লব্ধ রাশির একক হচ্ছে লব্ধ একক। এখন এই আমাদের 7টা আছে মৌলিক রাশি, ওই 7টা মৌলিক রাশির বাইরে যত রাশি আছে সবগুলোই হচ্ছে গিয়ে লব্ধ রাশি। তাহলে 7টা মৌলিক রাশি কি কি বলো? দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা আর হচ্ছে তাপমাত্রা। এই হচ্ছে আমাদের 7টা মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশির যে 7টা একক, যেমন দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, তাপমাত্রা পরিমাপের একক কেলভিন, দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, ঠিক আছে? এই যে 3টা আছে, 3টা আমি বললাম। সো দেখো এই 3টা মৌলিক রাশির একক এই 3টা, বাট জুল এটা কোনো মৌলিক রাশি না। তাহলে এইটার একক হচ্ছে গিয়ে এটা হচ্ছে কাজের একক, তো এটাই হচ্ছে আমাদের লব্ধ একক। বুঝতে পারছো? তার মানে মৌলিক রাশিগুলোর বাইরে যা আছে সেটাই হচ্ছে লব্ধ একক। তো এইটার ইনফরমেশনটা হয়তো আমি দিতে ভুলে গেছি। আচ্ছা সমস্যা নেই, মুখেই তো বলে দিলাম, তাই না? 7টা মৌলিক রাশি আছে, সেগুলোর একক বাইরে বাকি যা একক আছে সবই হচ্ছে লব্ধ একক। তো এই 7টার ভিতরে 3টা এখানে দেওয়া আছে। জুল হচ্ছে কাজের একক, কাজ তো মৌলিক রাশির ভিতরে পড়ে না, তাই এটা লব্ধ একক, এই আর কি। এবার দেখো বায়ু ও পানিতে শব্দের বেগ যথাক্রমে 332 মিটার পার সেকেন্ড এবং 1493 মিটার পার সেকেন্ড হলে বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত? সো দেখো কি কি দেওয়া আছে সেটা আগে আমরা এখানে লিখে নিই। 8 নাম্বার প্রশ্ন না, এখানে আমরা এই যে 8 নাম্বার প্রশ্ন দিয়ে এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। এখানে কি কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। দেখো বায়ু ও পানিতে শব্দের বেগ, তাহলে বায়ুতে শব্দের বেগ VAR, এটা হচ্ছে আমাদের 332 মিটার পার সেকেন্ড। ওকে, এবার বলছে পানিতে শব্দের বেগ 1493 ভি ওয়াটার, এটা হচ্ছে আমাদের 1493 মিটার পার সেকেন্ড, 1493 মিটার পার সেকেন্ড। আচ্ছা এবার বলছে বায়ুতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 0.2। আচ্ছা তাহলে এখানে 0.2। তো আমাদের চাইছে কি পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু কত?
সো মনে রাখবা ল্যামডার সাথে ভি এর সম্পর্ক কিরকম, আমি তোমাকে একটুখানি এখানে সূত্রটা লিখি যে ল্যামডা ডাব্লু আমাদের চাইছে যেটা সেটাকে আমরা উপরে রাখবো। তো এখানে দেখো ল্যামডা ডাব্লু বাই হচ্ছে ল্যামডা এ, এই দুটার অনুপাত হবে ভি ডাব্লিউ, এখানে ভি ল্যামডা ডাব্লিউ লিখছি না, উপরে লিখবো কি ভি ডাব্লিউ, উপরে লিখবো হচ্ছে ভি ডাব্লিউ বাই হচ্ছে গিয়ে কি বলতো ভি এ, এই আর কি ভি ডাব্লিউ বাই হচ্ছে ভি এ। এখন ল্যামডা ডাব্লিউ লাগবে, সো ভাইয়া এখান থেকে তুমি বলতে পারো যে ল্যামডা ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি ডাব্লিউ, ভি ডাব্লিউর ভ্যালু বসাই দিই, ভি ডাব্লিউর ভ্যালু হচ্ছে 1493, তো এখানে হবে 1493 ডিভাইডেড বাই হচ্ছে ভি এ, ভি এর ভ্যালু হচ্ছে 332, এইটা হচ্ছে 332 ইন্টু ল্যামডা ডাব্লিউ, সো ইন্টু হচ্ছে এই যে ল্যামডা এ, তাই না, এই ল্যামডা এটা ওই পাশে গিয়ে গুণ হবে, ল্যামডা এরও ভ্যালু বসাই দিই 0.2, তাহলে এখানে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। তো আমি এখানে 1493 গুণ 0.2 ডিভাইড বাই হচ্ছে 332, তুমি পাইতেছে 0.899, 0.899 মানে হচ্ছে 0.9 মিটার। তাহলে আমরা এখানে কি বলতে পারি বলো তো, 0.9 মিটার। তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে খ। ওকে 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 আচ্ছা, এটা কোনটা কোথা থেকে আসছে তোমাকে যদি একটু আমি বলে দেই, এটা আসছে অধ্যায় 3 থেকে, এটা আসছে হচ্ছে অধ্যায় 7 থেকে, এটা আসছে হচ্ছে অধ্যায় 1 থেকে, এটা আসছে হচ্ছে অধ্যায় 7 থেকে। নেক্সট হচ্ছে আমাদের এখানে নিচের কোন সমীকরণটি সঠিক, এটা হচ্ছে হয়তো বা 2, 3 কম্বাইন আসছে, ঠিক আছে। দেখো এখানে আমাদের সূত্র আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2a হেস, তো এখানে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2a, এটা তো কারেক্ট হতে পারে না, এটা কারেক্ট হতে পারে না। আবার এখানে দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2at প্লাস a স্কোয়ার টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, সো এটাও হতে পারে না, এটা হতে পারে না, গ নাম্বারও হতে পারে না, এটা হচ্ছে a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা এইটা আমাদের হতে পারে কিনা, ঘ নাম্বারটা আমরা একটুখানি দেখি। আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হ্যাঁ এটা হতে পারে। দেখো এখানে ঘ নম্বরের সূত্রটা আমরা একটা সূত্র জানি না, এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হচ্ছে গিয়ে কি বলতো হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটারই একটা আপডেটেড ভার্সন। এটা কিভাবে আমি তোমাকে বলি, ফার্স্ট অফ অল 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এখানে পাবা 2s ইকুয়াল টু হচ্ছে 2ut প্লাস হচ্ছে গিয়ে কি এটি স্কোয়ার। ওকে, সো এবার দেখো এই 2ut-কে এ পাশে নিয়ে আসো, তাহলে এখানে দেখো 2s মাইনাস 2ut ইকুয়াল টু আমাদের at স্কোয়ার আসতেছে। তো এক পাশে আমাদের at স্কোয়ার, এবার তুমি হচ্ছে 2টাকে কমন নাও, তাহলে s মাইনাস ut ইকুয়াল টু হচ্ছে at স্কোয়ার। দেখছো, তাহলে s এই যে 2 ইন্টু s মাইনাস ut ইকুয়াল টু at স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 10 নম্বর হচ্ছে ইলেকট্রোস্কোপ ব্যবহৃত হয়। ইলেকট্রোস্কোপ যেটা একটা যন্ত্র, এটা আসছে হচ্ছে অধ্যায় 10 থেকে। ইলেকট্রোস্কোপ হচ্ছে একটা যন্ত্র যেটার মাধ্যমে আমরা চার্জের প্রকৃতি নির্ণয় করতে পারি, ঠিক আছে, চার্জটা ধনাত্মক নাকি ঋণাত্মক সেটা নির্ণয় করতে পারি, আবার চার্জের অস্তিত্বও নির্ণয় করা যায়, ঠিক আছে, চার্জের পরিমাণ নির্ণয় করা যায় না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে গিয়ে কি খ, মুখস্থ করে ফেলো যে ইলেকট্রোস্কোপ দিয়ে চার্জের প্রকৃতি নির্ণয় করা যায়, চার্জের অস্তিত্ব নির্ণয় করা যায়, বা পরিমাণ নির্ণয় করা যায় না। এবার আসো আমাদের এটার পরে এই যে 11 নম্বর প্রশ্নটা, 1 মিটার 2 মিটার ও 4 মিটার লম্বা 3টি সুতা দিয়ে পাথর ঝুলিয়ে যথাক্রমে এ বি এবং সি 3টি দোলক তৈরি করা হলো, দোলক আসলে। সো এটা হচ্ছে আমাদের অধ্যায় 7 থেকে আসছে। ওকে, তো এটা অধ্যায় 7 থেকেই আসছে। এবার আমাদের বলছে যে বি দোলকের ভূপৃষ্ঠে দোলনকাল কত। এখন দোলনকালের যে সূত্র সেটা আমরা দোলনকালকে টি দিয়ে প্রকাশ করি, তাহলে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এখন আমাদের বি দোলক, তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের কি বলতো বি দোলক, তাই না, বি মাঝখানে। তো বি দোলকের ভূপৃষ্ঠে দোলনকাল, তাহলে বি এর জন্য আমাদের যে সুতার দৈর্ঘ্য এল সেটা দেওয়া আছে 2 মিটার। সো আমরা এখানে বসাই দেবো, তো 2 এর জায়গায় 2 বসাইলাম, 2 এর জায়গায় 2 বসাইলাম, পায়ের জায়গায় 3.1416 রুট ওভার এল এর জায়গায় কত বসাবো বলো 2, জি এর জায়গায় বসাবো হচ্ছে 9.8। ওকে, এবার দেখো ক্যালকুলেট করলে তুমি যত পেয়ে যাবা। সো আমি এখানে দেখো আগে রুট ওভার 2 বাই 9.8 করে নিলাম, তো সেটার সাথে গুণ করে দিব হচ্ছে 2 ইন্টু 3.1416, তাহলে আমরা পাইতেছি 2.838 মানে 2.84 সেকেন্ড আমরা বলে দিতে পারি। 2.84 আছে না, এই যে 2.84 সেকেন্ড। এবার দেখো 12 নম্বরটা একটু পড়ো। 12 নম্বরটা কি বলছে দেখো, উদ্দীপকের ঘটনায় সি এর দোলনকাল বেশি। দেখো দোলনকালের সূত্র তুমি যদি দেখো 2 পাই কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার এল।
তার মানে যার দৈর্ঘ্য বেশি সেটার দোলনকাল বেশি, এই আর কি। তো উদ্দীপকের ঘটনায় সি এর দোলনকাল বেশি, যেহেতু সি 4 মিটার লম্বা, তাহলে সি এর দোলনকাল অবশ্যই বেশি হবে, ঠিক আছে। এখন এই অপশনটা দেখো, সি এর দোলনকাল এ এর দ্বিগুণ, এটা যদি আমরা করতে চাই তাহলে সি এর দোলনকাল এ এর দ্বিগুণ। তখন দোলনকাল কিসের উপর নির্ভর করে, যে এল এর উপর। তো এখন দেখো আমরা আগে সি এর এর দোলনকাল বের করি। এর দোলনকাল যদি এখানে এল এর ভ্যালু আমরা 1 বসাই, তাহলে √1 মানে টি এর ভ্যালু কত আসবে 1, বুঝছো। এবার সি এর দোলনকাল এখানে দেখো এরটা আসছে, এটা এর আসছে কয় গুণ, 1 গুণ। এখানে আমরা 1 বসাইছি, তাহলে এখানে টি আসছে আমাদের 1 গুণ। এবার আমি যদি সি এর বেলায় এখানে কত বসাবো বলতো, এই যে সি এর দোলনকাল বের করার জন্য এল এর মান বসাবো 4, তাই না, এখানে এল এর মান 4 বসানো লাগবে। তো এখানে যদি 4 বসাই তাহলে 4 কি বসবে, √4 না, তাহলে এখানে সি এরটা আসবে কত বলতো, দ্বিগুণ না, √4 মানে কিন্তু 2। তার মানে আমরা বলতে পারি সি এর দোলনকাল এ এর কি দ্বিগুণ, এ হচ্ছে 1 গুণ, সি এরটা হচ্ছে 2 একে 2 মানে হচ্ছে দ্বিগুণ। তার মানে আমরা 2 নাম্বারটাও কারেক্ট বলতে পারি, হ্যাঁ সি এর দোলনকাল এ এর দ্বিগুণ। ওকে, এবার বলছে বি ও সি এর কম্পাঙ্ক একই, বি ও সি এর কম্পাঙ্ক একই। এখন কম্পাঙ্ক সূত্র, কম্পাঙ্ককে প্রকাশ করা হচ্ছে এফ দিয়ে, এফ ইকুয়াল টু হচ্ছে 1/t। টি মানে কি, পর্যায়কাল না, টি যদি পর্যায়কাল হয়, সো এগুলো হচ্ছে আমাদের পর্যায়কাল, এই তোমার হচ্ছে সুতার দৈর্ঘ্য দিয়ে বের করা যাবে, তাই না। সো এখন তুমি দেখতেই পাচ্ছ যেহেতু সুতার দৈর্ঘ্য আলাদা, পর্যায়কাল আলাদা হবে, তাহলে পর্যায়কাল আলাদা হলে কম্পাঙ্ক কি কখনো একই হতে পারবে? অবশ্যই পারবে না, কম্পাঙ্ক আলাদা হবে। বুঝছো আমার কথা, যে এই যে কম্পাঙ্ক বের করার সূত্র হচ্ছে এফ ইকুয়াল টু ভাইয়া 1/t। এখন টি হচ্ছে কি আমাদের দোলনকাল, দোলনকাল যদি ডিফারেন্ট হয় তাহলে কম্পাঙ্ক তো ডিফারেন্ট হবে। আর দোলনকাল বের করতেছি হচ্ছে আমরা L/G দিয়ে, এখানে এল এর মান যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে হচ্ছে আমাদের এখানে টি এর মানও ভিন্ন ভিন্ন হবে। টি এর মান যদি ভিন্ন ভিন্ন হয়, এফ এর মানও তো ডিফারেন্ট হবে। তাহলে এখানে বি ও সি এর কম্পাঙ্ক একই, এটা আমাদের সঠিক হতে পারে না, এটা ভুল। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ক, 1 ও 2। বুঝছো? ওকে, নেক্সট বলছে বজ্রপাতের সময় বিদ্যুৎ প্রবাহের জন্য বাতাসের তাপমাত্রা কত হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এটা হচ্ছে 20 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়, একদম মুখস্থ করে হলো, মুখস্থ টুটস্থ। 20 থেকে কত, 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এবার দেখো নিচের কোনটি মৌলিক বল। আচ্ছা, মৌলিক বল কি, আমাদের হচ্ছে 4টা বল আছে যেটা হচ্ছে মৌলিক বল। একটা হচ্ছে মহাকর্ষ বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল এবং সবল নিউক্লিয় বল। এই 4টা বলের বাইরে যাই বল আছে সবগুলো হচ্ছে লব্ধ বল, ঠিক আছে। তো এখানে আমাদের নিচের কোনটি মৌলিক বল, এই যে দেখো মহাকর্ষ বল, মধুতস, এটা দিয়ে মনে রাখবো, মধুতস, মধুতস। মতে মহাকর্ষ বল, দুতে দুর্বল নিউক্লিয় বল, ততে তড়িৎচুম্বকীয় বল, সতে সবল নিউক্লিয় বল। এবং এদের বলের পাল্লা এরকম, মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল, তার চেয়ে শক্তিশালী দুর্বল নিউক্লিয় বল, তার চেয়ে শক্তিশালী তড়িৎচুম্বকীয় বল, তার চেয়ে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল, বলে দিলাম। এবার দেখো স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ। তাহলে আমরা এখানে স্থির অবস্থান থেকে এই যে 15 নম্বরটা দেখো, ভি ইকুয়াল টু আমরা বেগের সূত্র জানি ইউ প্লাস কি এটি। ইউ যদি 0 হয়, কারণ স্থির অবস্থা, তাহলে ভি ইকুয়াল টু কি এটি। ত্বরণ যদি সুষম হয় তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু কি বলতো, টি। তার মানে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ সময়ের সমানুপাতিক, সময়ের বর্গমূল না, আচ্ছা সময়ের বর্গের সমানুপাতিক, এটা ভুল, সময়ের সমানুপাতিক হবে সরণের বর্গের সমানুপাতিক, এটাও ভুল, সরণের বর্গের সমানুপাতিক না। তো টি দিয়ে আমাদের আর সঠিক কোনো অ্যান্সার নাই। কিন্তু আরেকটা সূত্র আছে না, দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as। তো ইউ এর ভ্যালু যদি 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2as। যেহেতু এখানে আমাদের এ ধ্রুবক, তাহলে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আমরা লিখতে পারি এস, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু √s। তার মানে স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, এটা আছে কিনা, সরণের বর্গমূলের সমানুপাতিক, এই যে এটা আছে, ঘ নাম্বারটা কারেক্ট, সরণের বর্গমূলের সমানুপাতিক। এই যে সরণ, তার বর্গমূলের সমানুপাতিক হচ্ছে গিয়ে কি ভি। আশা করি বুঝছো। পরবর্তী, অবাস্তব বিম্ব মানে হচ্ছে যেটা আমরা মনে, আচ্ছা ধরো আমাদের সমতল আয়না, আমরা প্রত্যেকদিন চেহারা দেখার জন্য যে আয়নাটা ব্যবহার করি সেখানেই গঠিত হয় অবাস্তব বিম্ব। তো অবাস্তব বিম্ব চোখে ডেফিনেটলি দেখা যায়, পর্দায় ফেলা যায় না, কারণ এটা
অবাস্তব, আয়নার পেছনে গঠিত হচ্ছে বলে মনে হয়। পর্দায় ফেলা যায় না, পর্দায় ফেলা যায় না। তাহলে উত্তল অবতল উভয় আয়নায় উৎপন্ন হয়। ঠিক আছে, ঠিক আছে। এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে 1 ও 3 গ। এবার দেখো 10 নম্বর বলছে 10 কেজি ভরের একটি স্থির মানে 17 নম্বর আর কি, উদ্দীপকটা হচ্ছে 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 50 নিউটন বল 10 সেকেন্ড সময় ধরে প্রয়োগ করা হলো, এরপর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। বস্তুটি 10 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, দূরত্ব আমাদের চাইছে 10 সেকেন্ড সময়। সো এখন আমরা হচ্ছে দূরত্বের সূত্র ফেলবো। তার আগে কি কি দেওয়া আছে একটুখানি দেখে নিই। এম এর ভ্যালু দেওয়া আছে 10 কেজি, এম দেওয়া আছে হচ্ছে আমাদের 10 কেজি। ওকে, ভরের একটি স্থির বস্তু, তাহলে আদিবেগ দেওয়া আছে ইউ 0 মিটার পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে স্থির বস্তুর উপর 50 নিউটন বল, এফ এর ভ্যালু দেওয়া আছে 50 নিউটন, এফ এর ভ্যালু দেওয়া হচ্ছে 50 নিউটন। 50 নিউটন বল 10 সেকেন্ড সময় ধরে প্রয়োগ করা হলো, টি এর ভ্যালু দেওয়া আছে কত বলতো 10 সেকেন্ড। তাহলে আমাদের বলছে বস্তুটি 10 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করবে। সো আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে বের করে ফেলতে পারি। তো এখন আমাদের এখানে ইউ দেওয়া আছে, টি দেওয়া আছে, বাট এ নাই। তাহলে এখানে দেখো এফ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম এ, এফ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এম এ, তাহলে এ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এফ বাই এম, এ ইকুয়াল টু জানি হচ্ছে এফ বাই এম। এফ এর ভ্যালু হচ্ছে 50, এম এর ভ্যালু 10, তাহলে আমরা পাওয়া যাচ্ছি এর ভ্যালু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন আমরা যদি এস বের করি তাহলে ইউ যেহেতু 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হচ্ছে আমাদের হাফ, এর ভ্যালু হচ্ছে 5 আর টি স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এখানে আমাদের আসবে 10 100 500 বাই 2 250 মিটার, 250 মিটার। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 17 নম্বর শেষ আমাদের। এবার দেখো 18 নম্বরটা বলছে ওই একই স্টেপ। তাহলে আমাদের যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা একটুখানি নিয়ে যাই, তাই না? এই যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা একটুখানি নিয়ে যাই। সো এখানে যদি আমরা নিয়ে যাই, ওকে। সো এবার আমাদের কি বলছে 10 সেকেন্ড পর বস্তুটির প্রাপ্ত বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। সো এখন ইউ এর ভ্যালু তো 0 প্লাস এ এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু টি, তার মানে এখানে আমরা পাইতেছি 50 মিটার পার সেকেন্ড। তো 10 সেকেন্ড পরে বস্তুটির বেগ 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 20 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব। এবার দেখো 10 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল, 10 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। তাহলে 10 সেকেন্ড পরে আমাদের কি শেষ বেগ আমরা পাবো। তো এখানে দেখো 10 সেকেন্ডে বস্তুটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো 10 সেকেন্ডে প্রথম 10 সেকেন্ডে দূরত্ব, এটা আমরা আগের প্রশ্ন থেকে পাইছি, সেটা ছিল 250 মিটার। এখন 10 সেকেন্ড পরে শেষ বেগ 50 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ফার্স্ট অফ অল বস্তুটা প্রথম 10 সেকেন্ডে একটা ত্বরণ নিয়ে চলছে, ত্বরণ নিয়ে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করছে। অতিক্রম করার পর এটার বেগ হয়ে গেছে 50 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে বল ক্রিয়া করা বন্ধ হয়ে গেছে। বল যদি বন্ধ হয়ে যায় তার মানে ওটা ত্বরণ নাই, ত্বরণ না থাকলে বস্তু চলবে সমবেগে। এখন সমবেগের সূত্র হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু টি। ভি কি বস্তুটা শেষ যতটুকু পর্যন্ত বেগ বৃদ্ধি পেয়ে যত হয়েছে, কত হয়েছে 50, তাহলে এখানে হচ্ছে আমাদের 50, এবং ওই বেগ নিয়ে বস্তুটা চলবে কয় সেকেন্ড, যেহেতু 20 সেকেন্ড বের করতে বলছে, প্রথম 10 সেকেন্ড চলছে ত্বরণে, তাহলে আর বাকি থাকে কত সেকেন্ড 10 সেকেন্ড, কারণ 20 সেকেন্ডটা একটা বের করতে বলছে। 10 সেকেন্ড আমরা ত্বরণ দিয়ে বের করব, বাকি 10 সেকেন্ড ত্বরণ ছাড়া। তাহলে ত্বরণ ছাড়া মানে সমবেগে, তাহলে এখানে আমাদের জাস্ট 10 হবে, তাহলে এখানে চলে আসবে হচ্ছে 500 মিটার। তাহলে দেখো আগে গেছে 250, পরে গেছে 500, তাহলে 500 প্লাস হচ্ছে 250, তাহলে টোটাল যে দূরত্ব S20 সেটা হচ্ছে 750 মিটার, 750 মিটার। তার মানে 20 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব 750 মিটার, ঠিক আছে। 10 সেকেন্ডে বস্তুটির কৃত কাজ, তাহলে 10 সেকেন্ডে বস্তুটির কৃত কাজ সেটা ডাব্লিউ হলে ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু কি এস না। তো এফ এর মান কত বলো, এফ এর মান হচ্ছে 50, এফ এর মান হচ্ছে 50 ইন্টু এস এর মান কত, 10 সেকেন্ডে কতটুকু গেছে 250 না, এখানে 250 মিটার। তাহলে 50 ইন্টু 250 দেখি কত আসে, 50 ইন্টু 250 তাহলে 12,500, তাহলে আমাদের এখানে 12,500 জুলই আছে। তার মানে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এখানে কারেক্ট আনসার হচ্ছে গিয়ে ঘ। 19 নাম্বার বলছে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কি হবে। তাহলে পর্যায়কালের সাথে যে সম্পর্কটা আছে সেটা আমাদের দেখতে হবে। তরঙ্গ পর্যায়কালের সাথে যে সম্পর্ক আছে সেটা দেখো।
তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কালকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো? টি। 19 নাম্বারটা পর্যায়কালকে প্রকাশ করা হচ্ছে টি দিয়ে। তো এই টি এর ভ্যালু বাড়বে, টি এর ভ্যালু বাড়বে। এখন এই যে এফ ইকুয়াল টু হচ্ছে আবার 1/t, তাহলে কম্পাঙ্ক কি কমবে। তো এখানে কম্পাঙ্কের সাথে সম্পর্ক, তাহলে টি এর মান যদি বাড়ে, তাহলে কম্পাঙ্ক ডেফিনেটলি কি হবে? কমবে। তাহলে তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্ক কি হবে বলতো? কমবে। এই যে টি বাড়লে এফ কমবে, এফ বাড়লে টি কমবে, বুঝছো? এই আর কি। তো টি বাড়তেছে তাহলে এফ কি হয়ে যাবে? কমে যাবে, তাহলে কম্পাঙ্ক কমবে, কারেক্ট আনসার। এবার দেখো নিচের কোনটি কুলম্ব ধ্রুবকের একক? তো কুলম্ব ধ্রুবকের একক হচ্ছে ভাইয়া নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। কিভাবে? কুলম্বের যে আকর্ষণ বিকর্ষণ বলের সূত্র, সেটা হচ্ছে গিয়ে কে Q1 Q2 বাই কি বলো ডি স্কোয়ার। তো ভাইয়া এখান থেকে তুমি যদি কে বের করতে চাও, তাহলে কে ইকুয়াল টু আমাদের আসবে এফ ডি স্কোয়ার বাই Q1 ইন্টু Q2। এফ এর তোমার হচ্ছে একক হচ্ছে নিউটন, এফ এর একক হচ্ছে নিউটন, ডি এর একক হচ্ছে মিটার, তার উপর একটা স্কোয়ার আছে এটা। এই যে Q1 আর Q2 চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে এখানে C1 আর হচ্ছে Q1 এর জন্য একটা সি, Q2 এর জন্য একটা সি, তাহলে আমি বলতে পারি যে সি স্কোয়ার, আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের সি স্কোয়ার। মানে এটাকে যদি উপরে উঠাও তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। বুঝছো কিভাবে আসতেছে? আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এখানে বলছে এককের গুণিতক ও উপগুণিতকের ক্ষেত্রে কোনটা সঠিক। দেখি এই চকটা দিছে কিনা, না চকটা দেয়নি। আচ্ছা, এখানে বলছে এককের গুণিতক ও উপগুণিতকের ক্ষেত্রে কোনটা সঠিক। দেখো আমি তোমাকে এটা একটুখানি বুঝাই। 21 নাম্বারটা দেখো, এটা ছিল হচ্ছে আমাদের 20 নাম্বারটা। 21 নাম্বারটা আমাদের বলছে পেটামিটার ফেমটোমিটারের 10⁻30 গুণ। দেখো যার সাথে তুলনা করবে, এখানে কার সাথে বলছে? ফেমটোমিটারের, সে হবে নিচে। এখন ফেমটোমিটার মানে হচ্ছে 10⁻⁻15। ওকে, আর পেটামিটার যার সাথে তুলনা করবে সে নিচে, যাকে তুলনা করবে সে থাকবে উপরে। পেটামিটার মানে হচ্ছে 10⁻15, ঠিক আছে? তাহলে 10⁻15 মাইনাস 10 ডিভাইডেড বাই 10⁻15। তো এখানে 10⁻15 এর জায়গায় 10⁻15 থাকলো। এই ভাগটাকে যদি উপরে গিয়ে নিচে গুণাকারে লিখে দিই, এটাও হয়ে যাবে 10⁻15। এখন এই দুটা গুণাকারে আছে, তাহলে 10 কি হবে বলো তো? 30। তাহলে 10⁻30 গুণ। তো এটা আমাদের ঠিক আছে, পেটামিটার ফেমটোমিটারের 10⁻30 গুণ। 1 নম্বর অপশন ঠিক আছে। 2 নম্বর অপশনে কি বলছে দেখো, এখানে আমাদের বলছে পেটামিটার ন্যানোমিটার 10⁻6 গুণ। তাহলে ন্যানোমিটারের সাথে তুলনা করছে, তাহলে পেটামিটার মানে 10⁻15 উপরে, ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁻9 নিচে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 10⁻15, আর এই 9 উপরে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 10 হবে 24। বলছে কি গিগামিটার ন্যানোমিটারের 10⁻18 গুণ। তাহলে তুলনা করছে ন্যানোমিটারের সাথে। এখন ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁻9, ন্যানোমিটারের সাথে তুলনা করছে, ন্যানোমিটার মানে 10⁻⁻9, এবং গিগামিটার হচ্ছে 10⁻9। সো এটা তুমি বুঝতেই পারতেছো, 10⁻9, এই 9 উপরে গিয়ে প্লাস হয়ে যাবে, 10 হবে 18। তাহলে এটা আমাদের কারেক্ট, এটা রং। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত বলো? 1 ও 3 খ। 22 নাম্বার বলছে নিচের কোনটি ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতার মাত্রা হচ্ছে mL² পার টি কিউব। কিভাবে আমি তোমাকে দেখাই, দাঁড়াও এইগুলোকে একটুখানি ছোট করে এটা তোমাকে দেখাচ্ছি। ক্ষমতা P ইকুয়াল টু হচ্ছে তোমার W/T, ঠিক আছে? এখন এই W হচ্ছে আমাদের কি F ইন্টু S বাই কি বলতো T। এখন এই F এর মাত্রা সবসময় তোমাকে মুখস্থ রাখতে হবে, সেটা হচ্ছে mLT⁻²। আর এখানে S এর মাত্রা হচ্ছে গিয়ে জাস্ট একটা L, এবং এই T এর মাত্রা হচ্ছে গিয়ে জাস্ট একটা T। তাহলে এখান থেকে দেখো L আর L স্কোয়ার হয়ে যাবে, উপরে তোমার থাকতেছে mL² পার টি স্কোয়ার, আর নিচে এখানে T⁻1 আছে, এটা উপরে গিয়ে আবার মাইনাস হয়ে যাবে, তাহলে mL² পার টি কিউব, ঠিক আছে? তাহলে mL² পার টি কিউব, এটা হচ্ছে গিয়ে তোমার কি বলতো? ক্ষমতার মাত্রা। নেক্সট, এবার দেখো এখানে আমাদের দেওয়া আছে
10 গ্রাম ভরের একটি বস্তুকে এ বিন্দু হতে মুক্তভাবে পড়তে দিলে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত হবে? তো এ থেকে মুক্তভাবে পড়তে দিছো, বি বিন্দুতে বিভব শক্তি চাইছে। তো বি বিন্দু নিচ থেকে কতটুকু উপরে আছে সেটা আমাদের লাগবে। আর এখানে বলে দিছে বিসি 20 মিটার, এখানে বলে দিছে বিসি 20 মিটার। বিসি 20 মিটার মানে কি? এই যে এইটা, এই দূরত্বটা হচ্ছে 20 মিটার। ভালো কথা। তো এই দূরত্ব যেহেতু দিয়ে দিছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি মানে পোটেনশিয়াল এনার্জি বের করা খুবই সহজ। দেখো এখানে আমরা 23 নম্বর প্রশ্নটা লিখতেছি। বিভব শক্তিকে প্রকাশ করা হচ্ছে ইপি দিয়ে। ইপি ইকুয়াল হচ্ছে এম জি ইন্টু এইচ। এম এর ভ্যালু দিয়ে দিচ্ছে না, বলো 10 গ্রাম। এটাকে যদি কেজিতে 9,000 দিয়ে ভাগ করলে 0.01 কেজি। 9.8 ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে 20। সো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি যেটা পাবা, দেখো 0.01 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে 1.96 জুল। 1.96 জুল। সো 1.96 জুল আছে না, এই যে এটা ক নাম্বারটা আমাদের অ্যান্সার। 24 নম্বর প্রশ্নটা দেখো, চিত্রের আলোকে বস্তুটির গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে। সো এখানে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, কারণ এখানে ছিল কি বিভব শক্তি উপর থেকে নিচে নামতেছিল, তাহলে এই বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। বাট এটা বলতেছে গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়েছে, তার মানে এটা রং, তাই না? উপরে থাকা অবস্থায় ছিল বিভব শক্তি, যখন ছেড়ে দিবা বস্তুটা আস্তে আস্তে নিচে নামতেছে, তার মানে বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? তাহলে এখানে আমাদের এটা রং। এরপরে দেখো অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোটর। আচ্ছা, এটা যেহেতু রং হয়েছে, দেখো অপশন কিন্তু 2-3 কারেক্ট হবে। আমি চোখ বুঝে বন্ধ করে বলে দিব এটার অপশন 2-3 হবে। তোমাদের তো শিখাইতেছি, এই জন্য আমি দেখাচ্ছি। দেখো অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক, এটা একদম মুখস্থ করে ফেলো যে ভাইয়া অর্ধেক উচ্চতায় যদি বস্তু নেমে অর্ধেক উচ্চতায় আসে তাহলে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। বুঝছো? মানে কি? মানে হচ্ছে অর্ধেক থাকবে বিভব শক্তি, অর্ধেক থাকবে গতিশক্তি। তো দুইটা কথাই বলা যায়। যেমন এখানে বলা আছে অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক, অথবা বিভব শক্তিও মোট শক্তির অর্ধেক, দুইটাই বলা যায়। তো এটা কারেক্ট। দেখো 3 নম্বরে বলছে বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি 2/3। এটা আমি তোমাদের একটা শর্টকাটের মাধ্যমে মনে রাখাতে চাই। যদি আমাদের বলে ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায়, মনে করো এখান থেকে এখানে, ধরো কোন একটা জায়গা আছে এখানে, তাহলে আমি ধরে নিলাম ভূপৃষ্ঠ থেকে এই যে এক্স উচ্চতায়, এটা ধর হচ্ছে এক্স। তো ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় যদি বিভব শক্তি গতিশক্তির n গুণ হয়, 1 নম্বরে দেখো বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে, গতিশক্তির n গুণ হলে দেখো ভূপৃষ্ঠতে এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হলে এই এক্স এর মানটা বের করে ফেলা যায়। এক্স হচ্ছে গিয়ে এইভাবে সূত্র দিয়ে দেখো n ইন্টু এইচ, যেখানে এইচ হবে টোটাল হাইট, n ইন্টু এইচ। এইচ কি বলো? এইচ হচ্ছে গিয়ে এই যে টোটাল হাইট, এটা হচ্ছে এইচ। তো n ইন্টু এইচ ডিভাইডেড বাই হচ্ছে n+1, এটা দিয়ে এক্স বের করা যায়। আর 2 নম্বর হচ্ছে গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে, গতিশক্তি বিভব শক্তির n গুণ হলে, বিভব শক্তির n গুণ হলে তাহলে এই এক্স বের করার সূত্র হচ্ছে জাস্ট এইচ বাই n+1। ওকে। আচ্ছা, এখানে আমাদের বলছে বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 2/3 গুণ, তাহলে n এর মান কত বলো? এখানে n ইকুয়াল হচ্ছে গিয়ে কি 2/3। ওকে। আচ্ছা, তো আমাদের বলছে বি বিন্দু, তাহলে আমরা বি বিন্দুতে কতটুকু উচ্চতায় আছে বলো তো? 20 মিটার। তাহলে এক্স এর মান কত বলো তো? 20। ওকে। সো এই যে সূত্রটা আমি তোমাকে শিখাইলাম ভাইয়া, এই অনুযায়ী n এর মান কত বলো? এক্স এর মান তো 20, n এর মান আমরা এখনো পাইনি, কিন্তু এক্স এর মান তো 20, তাই না? সো এখানে দেখো আমাদের 24-এর 3 নাম্বার অপশনটা, 24-এর 3 নাম্বার, 1 2 3 নাম্বার অপশনটা দেখে খেয়াল করো। তো এই 24-এর 3 নাম্বারের জন্য এখানে এই বি বিন্দুতে এক্স এর মান কিন্তু 20, তাহলে আমরা এখানে লিখে দিলাম x = 20। তো এই x এর 20-এর জন্য
এন এর মান 2/3 আসে কিনা সেটাই আমি চেক করব, বুঝছো। এক্স ইকুয়াল টু যদি 20 হয়, এখন এই যে বলছে অর্ধেক বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির 2/3 গুণ, তাহলে এই যে 2/3 গুণ হয় কিনা সেটা আমরা দেখবো। এক্স এর মান কত বলো তো 20, এক্স এর মান যদি 20 হয়, বিভব শক্তি গতিশক্তির এন গুণ, তাহলে এই এন এর মান আমরা বের করব। সো এখানে আমি যদি এই সূত্রটা ফেলি যে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের এন ইন্টু এইচ ডিভাইড বাই হচ্ছে এন প্লাস 1। এখানে এইচ এর মানও কিন্তু দেওয়া আছে, এইচ এর মান টোটাল হাইট কত 50 মিটার, এই যে টোটাল হাইট। আচ্ছা, তো আমি এখানে এক্স এর মান 20 বসাই দিলাম, সমান সমান এন এর জায়গায় এন কে রাখলাম, এইচ এর জায়গায় বসাই দিলাম 50 ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস কি রাখলাম 1। এবার যদি আর গুণন করি তাহলে এখানে আসবে 20n প্লাস হচ্ছে 20, আর এখানে ওই পাশে পাচ্ছি হচ্ছে আমরা 50n। ওকে, সো এবার দেখো এন গুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে এই 20n ওই পাশে গিয়ে হয়ে যাবে 30n, তাহলে 30n সমান সমান হচ্ছে 20। কি করলাম, এই 20n কে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এক পাশে থাকবে 30n আর এক পাশে থাকবে 20। এবার এন কে ওই পাশে পাঠিয়ে দাও, তো এন কে মানে এন কে রেখে 30 কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে এন কে রেখে 30 কে ওই পাশে পাঠিয়ে দিলে 20/30 আসবে, এই 0 0 কাটা, তো এখানে আসবে হচ্ছে 2/3। এটা একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, এগুলো করারই দরকার নেই। এক নাম্বারটা ভুল মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে তোমার 2 3। তো এটা কারেক্ট কিভাবে আসতো সেটা আমি তোমাকে দেখাই দিলাম, আশা করি এতটুকু তোমরা বুঝছো। এবার দেখো নিচের কোনটি ভেক্টর রাশি। সো আমরা রাশিকে দুইটা ভাগে ভাগ করতে পারি দিকের উপর ভিত্তি করে। যে রাশিকে প্রকাশ করতে দিকের প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, যে রাশিকে কেবল মান দিয়ে প্রকাশ করা যায়, দিকের দরকার হয় না, সেটাই হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো আমাদের এখানে বলছে কোনটি ভেক্টর রাশি। তো দ্রুতি একটা স্কেলার রাশি, চাপ একটা স্কেলার রাশি, তাপমাত্রা একটা স্কেলার রাশি, বল বা ওজন এগুলো কি ভেক্টর রাশি। সো এরই সাথে তোমাদের আজকে এই 25টা প্রশ্ন শেষ হলো। কেমন লাগলো ক্লাসটা জানাতে ভুলবা না, এবং কি দরকার সেটাও জানাতে ভুলবা না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।